তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম দর্পণে কার মুখ। গল্পের লেখক হিমাংশু চৌধুরী। চলো শুরু করা যাক আজকের গল্প। ঠিক দুপুরবেলা, যখন কেউ কোথাও নেই, যখন বাইরে থেকে মাঝে মাঝে কোনো অজানা পাখির ডাক ভেসে আসছে, রাস্তা তখন দিয়ে কখনো চলে যায় রিক্সা, ভ্যান গাড়ি বা সাইকেলের স্পোকের সাথে কেন্দ্রীয় প্লাস্টিকের বুরুসের ঘষা লাগার কিরি কিরি আওয়াজ শোনা যায় মাঝে মাঝে। কখনো বা বেলের টিং টিং আওয়াজ। এই বন্ধ কলকাতার অবশিষ্ট দু একটা গাছের ধূলি ধূসরিত পাতা যখন মাঝে মাঝে হাওয়ার নড়ে একে অপরের গায়ে ঢলে পড়ে আহ্লাদে খসখস আওয়াজে করে, যার মৃদু রেশ শোনা যায় কোনো অটোয় লাগানো টেপের ঝিংচাক কানের। হঠাৎ শোনা একটি মুহূর্ত যেন ট্রেনের জানলা দিয়ে দেখা অপ্রিয়ময় দৃশ্য বলি, অথবা আর কিছুই শোনা যায় না, নিস্তব্ধতার শব্দ ছাড়া। ঠিক সেই সময় সাততলার ওপরে বন্ধ ঘরের মধ্যে বিষণ্ণ দুপুর যাপন করতে করতে সুরমাকে ডাক দেয় আর এক সুরমা। হাতছানি দেয়, প্রলোভন দেখায়, বলে, এসো সুরমা, দেখো কত সুখ, দেখো এখানে কত লোকজন, কত বন্ধু, তোমার স্কুলবেলা, কলেজবেলা, ছেলেবেলা, তোমার মা বাপি, তোমার না হওয়া বাচ্চাটা, তোমার বন্ধু, তোমার আরণি, সব দেখা এখানে আছে। মাথার মধ্যে বিনবিন করে একই কথা বলে চলে অন্য সুরমা। এসে দেখো, কেউ জানবেন না, তুমি চুপটি করে এসো, ঘুরে যাও একটিবার, অনুনয় করে, মিনতি করে। মাঝে মাঝে ওই মাসের মধ্যে বিশেষ দু চার দিন, যেদিনগুলোর সুরমা মাথার মধ্যে থেকে ওই ইশারায় বের করে দিতে পায় না, এড়াতে পারে আমন্ত্রণ, সেদিনগুলোয় দুপুরে খাট থেকে নেমে যায় আয়নার ধারে, দর্পণের প্রতিচ্ছবি পড়ে সব বেবাক উল্টো। এই দিনগুলোর মধ্যে মুকুবে ছায়া পড়ে উল্টো দিকের দেওয়ালে টাঙানো ল্যান্ডস্কেপের অনিমেষ, যেটা নীলমে নিয়ে এসেছিল এই প্রমাণ সাইজের আয়নাটার সাথে। পার্ক স্ট্রিট নীলমা ঘর থেকে ছবিটার পাশে সুরমার ঘরে দরজার প্রতিচ্ছবি, কিন্তু যেন ঠিক উল্টো নয়। সুরমার মনে হয় এখানেই তার থাকার কথা, এই আরশি নগরে। কিন্তু কি করে খাওয়া যাবে আরশি নগরে? ছটফট করেও ওদিকে দর্পণ থেকে অন্য সুরমা ডেকেই যায়। এসো এসো সুরমা, দেখে যাও, এখানে গ্লানি নেই, অনিমেষ নেই, মাঝরাতে নৈবিত্য ভাবও নেই, অনিমেষের সাথে সম্পূর্ণ ভালোবাসাহীন যান্ত্রিক ভালোবাসার অভিনয় নেই, এখানে আড়নি আছে। এসো সুরমা, এসো। সুরমা রোজ রোজ এই ডাক শুনে নিশির ডাকের মতন যেতে চায়, কিন্তু ভেবে পায় না কিভাবে যাব। আজও তখন থেকে অন্য সুরমা তাকে ডেকেই যাচ্ছে, ফিসফিস করে। সুরমা আর সহ্য করতে পারে না, দর্পণের সামনে গিয়ে দাঁড়ায়। অন্য সুরমা প্রশ্ন করে, আসবে সুরমা? এখানে আসবে, সে অসহিষ্ণু হয়ে বলে, যাব, কিন্তু কি করে যাব তোমার ওখানে? অন্য সুরমা বলে, সোজা তুমি তোমার জায়গায় এসো। আমি তোমার জায়গায়, কিন্তু কি করে, কিভাবে আমি তোমার কাছে আসব? অন্য কথা। সুরমা বলে, পারবে চেষ্টা করে, খুব চেষ্টা করো। সুরমা দর্পণে অন্য সুরমার ছায়ামুখে মমতাময়ী মায়া হাত বেলায়, তারপর আঙুল বোলায় তার গায়ে, যেখানে থেকে আস্তে আস্তে আঙুল সরিয়ে দিয়ে আসে পুরনো ল্যান্ডস্কেপে। তারপর নিয়ে আসা হয় তার ঘরের বন্ধ দরজায়। বুক ধক করে ওঠে সুরমার। সে উপলব্ধি করে মায়াপুকুরে তার ঘরের দরজায় ছায়া পড়েছে ঠিকই, কিন্তু এ যেন ঠিক তার ঘরের দরজা নয়। ওই দরজার আড়ালেই আছে তার আরশি নগর। গায়ে কাঁটা দিয়ে উঠে ওর শিরশিরানি হয়। বুঝতে পারে সামান্য ঠেলা দিলেই খোলা যাবে দরজাটা। তারপরে কি? চোখ বন্ধ করে দরজায় ঠেলা দিয়ে সুরমা বুঝতে পারে যে দরজা খুলে গেল। ভয়ে ও চোখে খুলতে পারে না। পুকুরে স্নান করার সময় জলে ডুবে গিয়ে চুপ করে থাকলো, যেমন কানের মধ্যে ঝিঝি পোকার আওয়াজ হয় আর মাথাটা ক্রমশ ভারী হতে থাকে, সেই রকম সুরমার মাথাটা ক্রমশ ভারী হয়ে যায়। এরপরেই আওয়াজটা বাড়তে বাড়তে যখন অসহ্য হয়ে ওঠে, তখন সুরমা চোখ খুলে ফেলে। দেখে ঘোর দুপুরে সে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় গাড়ি চলছে, লোকজন হাঁটছে, টিং টিং ঘন্টায় বাজছে, ট্রাম চলছে, পাশ দিয়ে বিপুল জেগে জগঝাম গান বাজিয়ে চলে গেল একটা কালো রঙের অটো। সুরমা সামনের দিকে হাঁটতে শুরু করলো।
রাস্তাগুলো যেন ভিডিওর ফাস্ট ফরওয়ার্ড করার মতো দ্রুত পিছনে চলে যাচ্ছে। হঠাৎ সুরমা তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে ডালহৌসির মোড়। সামনেই অনিমেষের অফিস। 3 তলায় অনিমেষের অফিস। ইস্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। এক গোটা ফ্লোর জুড়ে ওর অফিস। 25-30 জন স্টাফ। সুরমা গায়ে 2-1 বার এসছে। এখানে লিফট দিয়ে 2nd ফ্লোরে উঠে এসে তিরুপতি ট্রেডার্স লেখা কাছের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেছে সুরমা। ভিতরে সবাই আপন মনে নিজের কাজ করছে। সুরমা ঢুকলো। কেউ ঘিরেও তাকালো না। ম্যানেজিং ডিরেক্টর লেখা কেবিনের বাইরে টুলে বসে ঝিমোতে থাকে। বেয়ারা রতন বোধ হয় তাকে খেয়ালই করিনি। লাল আলো অপেক্ষা করে। দরজা ঠেলে ঢোকার আগে ভাবল সুরমা, ভিতরে অনিমেষ এখন এক মনে ওর সেক্রেটারি ঋতমার ঠোঁটে চুমু খাচ্ছে। ওর বাম হাত যথেষ্ট ঘুরে বেড়াচ্ছে ঋতমার সংক্ষিপ্ত ব্লাউজের ওপরে মোম পিচ্ছিল পিঠে। বুড়ো আঙুলের আর তর্জনীর মাঝে চেপে ধরেছে, হাত বোলাচ্ছে। গোলাপি মুক্তোর নেকলেসটা ডান হাতে কখন ঋতমার উদ্ধৃত বুকে, কখন বা পেটে, আবার কখনো বা সঘন নিতস্ত সাপোর্টে ধরেছে। অনিমেষ চেয়ারে বসে আর ঋতমার ঈষৎ সাপনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে অনিমেষের সামনে উবু হয়ে বসে পড়েছে। এতক্ষণে ঋতমা সুমনার দৃষ্টি অবরোধ করেছিল। সুরমার মনে ক্ষীণ আশা ছিল, হয়তো দেখবে ঋতমার সামনে ব্যক্তিটি অনিমেষ নয়। যদিও তর্জনীতে নীলার আংটি স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ঋতমা বসে পড়ায় সে বাধা সরে যাচ্ছিল এবং সুরমা দেখল স্পষ্টতেই অনিমেষ এক নিবিড় আশ্লেষ অবিষ্ট চোখে চোখ বন্ধ করে বসে আছে। সুরমা খুব নৈবিক্তভাবে চেয়ে থাকে ঘটমান বর্তমানের দিকে। সামনেই যে নাটক অভিনীত হচ্ছে তাতে তার ভূমিকা নিয়ে কোনো সংশয় নেই, যদিও সে যেন এসবের অনেক ঊর্ধ্বে। দ্রুত সময় কেটে যায় অনিমেষের দিকে। সে অনিমেষ নেত্রে চেয়ে অপেক্ষা করে কখন অনিমেষ চোখ খোলে, তাকে দেখবে, একটু উল্লাসিত হয় এই ভেবে যে যাক, এরপরই তাকে তার অনিমেষের অঙ্কশয়নী হতে হবে। অনিচ্ছুক সঙ্গমকৃত আর না করলেও চলবে। সে ধৈর্য ধরে অপেক্ষা করে অনিমেষের চোখ খোলার জন্য। চরম মুহূর্তে অনিমেষের অস্ফুট শব্দ করে তার চোখ পট করে খুলে যায় ছদ্মবদ্ধভাবে। তার শরীর কেঁপে ওঠে কয়েকবার। চোখের মণি দ্রুত প্রসারিত সংকুচিত হয়। তার সাথে তাল মিলিয়ে সুরমা এবং স্পষ্টভাবে তা দেখতে পায়, যেন পাশেই দাঁড়িয়ে রয়েছে অনিমেষ। একবার তৃপ্তিদায়ক শ্বাস ফেলে ফের চোখ বন্ধ করে ফেলে। ঋতমা তার ডান কানে রুমাল দিয়ে মুখ ঘষতে ব্যস্ত থাকে। আর ঠিক তখনই সুরমা বুঝতে পারে ওর তাকে দেখতে পাচ্ছে না। অসম্ভব প্রতিশোধ স্পৃহায় যা কিনা জন্ম নয়, এই বোধ থেকে যে এর পরেও অনিমেষ যখন ফিরে যাবে বাড়িতে, তাকে এক বিছানায় শুতে হবে। সুরমা পৌঁছে যায় টেবিলের পাশে। হাতে তুলে নেয় টেবিলে রাখা 6 ইঞ্চি ফল কাটা ছুরিটা আর আঙুল বসিয়ে দেয় ঋতমার ঘাড়ে, 2 কাশরুকার মাঝখানে। তারপরে হকচকিয়ে অনিমেষকে উপেক্ষা করে সে বেরিয়ে আসে বাইরে। রতন ততক্ষণে ঋতমার আর্তনাদ শুনে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। অনিমেষ তখন হতবুদ্ধি হয়ে বসে আছে চেয়ারে, প্যান্টের উপরিভাগ খোলা। সেখানে মুখ গুজে পড়ে আছে ঋতমা, নিশ্চিতভাবেই মৃত। তার ঘাড় থেকে রক্ত পড়ে যাচ্ছে অনিমেষের প্যান্ট আর দামি কার্পেটে। রক্তের একটা সরু ধারা ঋতমার ফর্সা ক্ষণ পূর্বের আবেদনময়ী উন্মুক্ত পিঠ বেয়ে নেমে আসছে তার ব্লাউজের গাঢ় লাল রঙকে কালচে লাল করে তুলতে। টকটক করে সিঁড়ি বেয়ে নামে আসছে সুরমা কলকাতার আরণ্যে। পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্ন বলে মনে হয় ওর। কোথাও যাবে আর কোথাও বা ভেবে বাপের বাড়ির রাস্তা ধরে নিমিষে পৌঁছে যাবে যাদবপুরে। 8B বাস স্ট্যান্ডে থেকে ডাইনে পুরো মিনিট 5 হেঁটে যায়, অনায়াসে এসে পড়ে যায়। পুরনো একতলা বাড়িটা তালাবদ্ধ হয়ে পড়ে আছে। অন্ধকার দরজা, ঢেকেছে মাকড়সার জাল, আগাছায় ভর্তি চারিপাশ। মা বাবা মারা গেছেন প্রায় 3 বছর হয়ে গেল। এখানে তাদের কি আর পাওয়া যাবে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরমা রওনা দেয় অরণির বাড়ির দিকে। সেই অরণি যে তাকে ছাড়া বাঁচবে না। চাকরি না থাকায় বাবা যার সাথে বিয়ে দেয়নি, দিব্যি তো বেঁচে আছে আরনি। বাড়ির নেমপ্লেট জ্বলজ্বল করছে আরনি সেন, আর সেই শ্রেয়া সেনের নাম ধরে। বলছে সুরমা, এখন দুপুরবেলা, বাড়িতে আরনি থাকবে না, তবে ওর বউ তো আছে,
যে সংসার সুখ সুরমার পাওয়ার তো তো ভোগ করছে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এই মেয়েটা। একদিন বহুক্ষণ দিন ধরে বোধ হয় গত জন্ম কলেজ থেকে সুরমা চলে এসছে আর্নির সাথে ওর বাড়িতে সেদিন কেউ ছিল না। ওই ঘরে বিছানায় কি এখন শ্রেয়া আর আর্নি আর ভাবতে ইচ্ছা করে সুরমার। ঋতমার পরে কি তাহলে শ্রেয়া? হি হি করে হেসে ফেললে সুরমা। গেট খুলে ভেতরে ঢোকার জন্য পা বাড়িয়েছে সব। এমন সময় এমন দু বিমুনি করা মিষ্টি বাচ্চা দৌড়ে চলে আসে বারান্দায়। আমার ধরতে পায় না বলতে বলতে পেছনে চলতে জলের বোতল হাতে নিয়ে দীর্ঘাঙ্গী নারী স্পষ্টতায় আর্নির মেয়ে আর বউ শ্রেয়া অনিমেষের ওপর ঘেন্নায় আবর্ষণ না করেও আজ সুরমার এরকম একটা বাচ্চা থাকতে পারত। বাচ্চাটা আপাবৃদ্ধ মুখের দিকে তাকিয়ে বিষণ্ণতা একটু একটু করে কাটতে থাকে সুরমার। সে ফিরে চলে আসে নিজের বা অনিমেষের বাড়ির দিকে। এভাবে নিজের বাড়ির 7 তলার ফ্ল্যাটে এতক্ষণে হয়ে দরজায় অভ্যাস মতো দরজা ঠেলে ঢুকতে গেল। সুরমার দেখে দরজা বন্ধ। বেল বাজায় কিন্তু দরজার ওধারে কোনো শব্দ শোনা যায় না। কি করব বুঝতে না পেরে চুপ করে সে দাঁড়িয়ে থাকে। এতক্ষণ ওর মাথায় ঝিঝি পোকার ডাকটা ফের গর্জন চলতে আসে। আওয়াজটায় বাড়তে প্রায় সমুদ্র গর্জনের মতো হয়ে উঠে। মুহূর্তে ও চোখ খুলে দেখে সামনে আলোকিত এক চৌকো গহ্বর। আর কোনো রাস্তা নেই দেখে সে পা বাড়ায় এক গহ্বরের দিকে। আর তখনই সিঁড়িপথের দিকে তাকিয়ে দেখে চারিদিক থেকে এগিয়ে আসছে আরও একটা গুলু সুরমা। 10টা-20টা অশান্তি। তারা এসে পৌঁছাবার আগেই গহ্বর প্রবেশপথ বন্ধ হয়ে যায়। আর সুরমার সামনে তাকিয়ে দেখে স্বচ্ছ এক পর্দার মধ্যে দিয়ে এক শোবার ঘণ্টা দেখা যাচ্ছে। ওখানে শুয়ে আছে যে সুরমা না অন্য সুরমা ঠিক বুঝতেই পারছে না সে। তবে এইটুকু বুঝতে পারে যে এই সুরমা যতক্ষণ এখানে আছে ততক্ষণ সে আরসি নগরেই বন্দী। সামনে দাঁড়িয়ে সে অন্য সুরমার কাছে বার্তা পাঠাতে থাকে, এসো সুরমা এসো, দেখো এখানে কত সুখ। এখানে আর্নি আছে, অনিমেষ নেই, এখানে তুমি আছো আর তুমিও নেই। বারবার বলতে থাকে সেই ফিসফিস করে। আর বিছানায় ছটফট করতে থাকে সুরমা অথবা অন্য সুরমা। অবশেষে কতক্ষণ পরে কে জানে অন্য সুরমা বা সুরমা কেউই একজন এসে দাঁড়ায় সামনে। যেন বহুদূর থেকে ভেসে আসে তার গলা। যাব কিন্তু কি করে যাব? এই সুরমা অন্য সুরমাকে বলে, চেষ্টা করো, ঠিক পারবে, খুব চেষ্টা করো সুরমা। অন্য সুরমা চোখ বন্ধ করে আরশি নগরে বন্দিনী সুরমার গায়ে মমতাময়ী স্পর্শন করতে থাকে। তারপর একসময় তার হাত থেকে নেমে আসে সুরমার দেহ। পাশেই একটা অদৃশ্যপ্রায় বাধাকে ঠেলে সে সরিয়ে দেয়। তারপরে অন্য সুরমা, এই সুরমা কোনটা কি সে গোলমাল হয়ে যায়। হঠাৎ চমকে যায়, বিছানাটা উঠে বসে সুরমা। দরজায় দুম দুম ধাক্কার আওয়াজে মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কোনো রকমে উঠে দরজা খুলে সুরমা। কাজের মেয়ে মঞ্জু খুব উত্তেজিত হয়ে দাঁড়িয়ে আছে তার বেডরুমের বাইরে। সেও আছে। সুরমাকে দেখতে পেয়েও ফিসফিস করে বলে উঠল, পুলিশ এসেছো গো বৌদিমণি? বলতেছে দাদাবাবু নাকি অ্যারেস্ট হয়েছে গো। শান্ত স্বরে মঞ্জুকে বলে সুরমা, ওদের বসিয়ে জল খেতে দে, আমি যাচ্ছি। 2 মিনিট পরে বাসার ঘরে প্রবেশ করে ক্রোধরন্তন সুরমা প্রশ্ন করে, অনিমেষের কি হয়েছে? অফিসার ওকে অ্যারেস্ট করেছে কেন? অনিমেষের জেল হলে সুরমা অ্যাডলাটারি অভিযোগ একতরফা ডিভোর্স পেয়ে গেলে 6 মাসের মধ্যে। ফ্ল্যাট থেকে শুধু আয়না আর পেন্টিং খুলে নিয়ে চলে যায় বাবার বাড়িতে। তারপর সেখানে ও প্রতীক্ষা করতে থাকে অন্য সুরমার হাতছানি। সেই হাতছানি কখনো আসে না, কখনো আসে না। আরশিনগরের দরজা কখনো খোলে, কখনো বা খোলে না। যে সুরমা আরশিনগরে ঢোকে সে আবারও ফেরত আসে কিনা সেটা বলাই খুব মুশকিল। যাই হোক, সুরমা এখন বেশ ভালোই আছে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।